নমস্কার বন্ধু, আমি অভিষেক আছি তোমাদের সাথে। এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম গর্ভবতী মহিলাদের যে শারীরিক সমস্যাগুলো। আজ আমরা পার্ট 3তে আলোচনা করব গর্ভবতী মহিলার পুষ্টিগত চাহিদা এবং সুষম আহার কী। একজন মহিলার স্বাভাবিক অবস্থার তুলনায় গর্ভাবস্থায় পুষ্টি উপাদানের চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যা পর্যাপ্ত পরিমাণে গৃহীত না হলে মারও ক্ষতি, আবার শিশুরও স্বাস্থ্যের বিঘ্ন ঘটতে পারে। তাহলে এখানে কিন্তু মা এবং শিশু দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর গর্ভাবস্থায় পুষ্টি উপাদানের চাহিদা বৃদ্ধির কারণ কি না, কারণ যদি দেয়, কারণ হচ্ছে ভ্রূণের দ্রুত বৃদ্ধির যোগান, প্লাসেন্টা বা অমরা গঠন ও বৃদ্ধি, অ্যামনিওটিক তরল গঠন, গর্ভস্থ ভ্রূণের অস্থি, দেহ রক্ত সংবহন তৈরি, মায়ের রক্তের পরিমাণ এবং দৈহিক বৃদ্ধি, প্রসূতিকালের জন্য স্তনের বৃদ্ধি, এগুলোর জন্য কিন্তু পুষ্টির চাহিদাটা বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় পুষ্টিগত চাহিদা বরাদ্দ। গর্ভাবস্থায় শক্তির চাহিদা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। হু এবং এর মতে গর্ভাবস্থায় 3টি ত্রৈমাসিক সময়কালকে বিএমআর বৃদ্ধির গড় পরিমাপগুলি হলো: ফার্স্ট টাইমার 5% বৃদ্ধি পায়, সেকেন্ড টাইমারে পায় 10% বৃদ্ধি, থার্ড টাইমেস্টারে পায় 20 থেকে 25% বৃদ্ধি। গড়ে পুরো গর্ভকালীন অবস্থায় 13% বিএমআর কিন্তু বৃদ্ধি পায়। গর্ভ অবস্থায় 10 থেকে 30 সপ্তাহে শক্তির চাহিদা সর্বাধিক বৃদ্ধি পায় এবং এই চাহিদা বৃদ্ধির মূল কারণগুলি হলো: কোন কোন কারণে গর্ভ অবস্থায় শক্তির চাহিদা বৃদ্ধি পায় সেটাও আমরা এক এক করে জানব। কি না, মায়ের দেহের শারীরবৃত্তীয় নানান পরিবর্তন ঘটে, যেমন জরায়ুর আয়তন বৃদ্ধি, অন্যান্য মাতৃকোষ এবং কলার আয়তন বৃদ্ধি, যেমন রক্ত, প্লাজমা এবং স্তনগ্রন্থির বৃদ্ধি, ভ্রূণের বৃদ্ধি এবং শারীরবৃত্তীয় বিকাশ, প্লাসেন্টা তৈরি এবং প্লাসেন্টার আয়তন বৃদ্ধি, বর্তমান ও ভবিষ্যতের জন্য দেহে ফ্যাট সঞ্চয়। মায়ের বিএমআর বৃদ্ধি গড়ে 12 থেকে 13% বৃদ্ধি হয়ে থাকে। মায়ের শারীরিক কার্যকলাপ বা সক্রিয়তা বজায় রাখার ক্ষেত্রে শক্তির প্রয়োজন মেটানো, নিজের ওজন বা ক্রমবর্ধমান ভ্রূণের ওজন বহন করার জন্য শক্তির প্রয়োজন মেটানো হয়ে থাকে। এরপর শক্তির চাহিদা বৃদ্ধির পরিমাপ। আইসিএমআর বা এনআইএন 2020 রিসিভ 2024 অনুমোদন অনুযায়ী গর্ভাবস্থায় শক্তির চাহিদা 2010-এর পূর্বে পরিমাণেই ধার্য করা হয়েছে, অর্থাৎ দৈনিক বাড়তি চাহিদা 350 কিলোক্যালোরি। কিন্তু গর্ভাবস্থায় শারীরিক প্রয়োজনীয় ওজন বৃদ্ধি এবং কায়িক পরিশ্রম অনুযায়ী শক্তির চাহিদার পরিমাণ পরিবর্তন হয়। যেমন আইসিএমআর গর্ভাবস্থায় দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারে দৈনন্দিন অতিরিক্ত 350 কিলোক্যালোরি শক্তি গ্রহণ করার অনুমোদন করেছেন। শক্তির চাহিদা স্বল্প পরিশ্রমে, যেমন যে যেমন কাজ করবে তাকে ঠিক তেমনই পরিমাণে খাদ্য খাওয়া দরকার, ঠিক তেমন উপাদানেরও খাদ্য খাওয়া দরকার। যেমন যারা স্বল্প পরিশ্রমী তাদের 1660 কিলোক্যালোরি কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন প্রত্যেকটা দিন। সেখানে গর্ভ অবস্থায় শক্তির প্রয়োজন হবে 350 করে বাড়বে, মানে 2010 কিলোক্যালোরি। মাঝারি যারা পরিশ্রম করে তাদের 2130 সাধারণত দরকার এবং তাদের গর্ভ অবস্থায় দরকার 2480 কিলোক্যালোরি। কঠোর পরিশ্রম যারা করে তাদের 2720 এবং পরবর্তীতে লাগবে 3070 কিলোক্যালোরি। এরপর প্রোটিনের চাহিদা। স্বাভাবিকের তুলনায় প্রোটিনের চাহিদা গর্ভ অবস্থায় বৃদ্ধি পায়। গর্ভ অবস্থায় কী কারণে প্রোটিন বৃদ্ধি পায় না, মাতৃদেহকোষ এবং কলার দ্রুত বৃদ্ধি, যথা জরায়ু, স্তনগ্রন্থি এবং ভ্রূণের বৃদ্ধির জন্য হয়ে থাকে। মাতৃরক্ত এবং প্লাজমার আয়তন, প্লাজমা প্রোটিনের বৃদ্ধি প্লাসেন্টার বৃদ্ধির জন্য হয়ে থাকে। মাতৃদেহে অ্যামনিওটিক তরল উৎপাদন, মাতৃদেহে প্রসব পরবর্তীকালের জন্য বা ভবিষ্যতের জন্য অতিরিক্ত প্রোটিন সঞ্চয় বা প্রসূতিকালে দুগ্ধ উৎপাদনের সাহায্যের জন্য কিন্তু প্রোটিনের চাহিদাটা লাগে। 5 কি বলেছে? মায়ের ওজন বৃদ্ধি, মাতৃদেহ থেকে ভ্রূণে অ্যান্টিবডি স্থানান্তর, মাতৃদেহ থেকে ভ্রূণে অ্যামিনো অ্যাসিডের স্থানান্তর। তারপরে যেটা আছে জিডব্লিউজি বা গর্ভকালীন ওজন বৃদ্ধি বলতে গর্ভাবস্থায় একজন মহিলার ওজন বৃদ্ধিকে বোঝায়। সেটাই জিডব্লিউজি। গর্ভাবস্থার পূর্ববর্তী এবং প্রসবের ঠিক আগের ওজনের মধ্যে পার্থক্য হিসাব গণ্য করা হয়। এই দৈনিক বৃদ্ধি ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশের
জন্য অপরিহার্য সত্ত্বেও অপর্যাপ্ত অথবা অতিরিক্ত জিডব্লিউজি উভয় মা এবং শিশুর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। 2020 সালে আইসিএমআর এবং নিনের পুষ্টি বিজ্ঞানীদের মতে গর্ভাবস্থায় দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিক সময়কালের পরিমাণ অনুযায়ী প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায়। অধুনার মত অনুসারে চাহিদা জিডব্লিউজি 10 কেজির নিরিখে আলোচিত হয়েছে। জিডব্লিউজি 12 কেজি হয় তাহলে সেই অনুযায়ী আইসিএমআর নিন আলাদাভাবে প্রোটিনের অনুমোদন করেছে। এরপর গোষ্ঠী দৈহিক ওজন এবং আরএডি এবং গর্ভাবস্থায় বর্ধিত প্রোটিনের চাহিদা অনুযায়ী। দেখো, গর্ভবতী মহিলা যখন সেকেন্ড ট্রাইমেস্টারে থাকে তখন দৈহিক ওজন 55, যদি নর্মাল ওজন হয় 55, তার সাথে জিডব্লিউজি, তখন প্রোটিনের স্বাভাবিকতা র্যাড পাওয়ার থাকে 46 গ্রাম প্রত্যেকটা দিন এবং প্রোটিনের গর্ভাবস্থায় বর্ধিত র্যাডের পরিমাণ থাকে 55.5 গ্রাম। ঠিক গর্ভবতী মহিলার যদি থার্ড ট্রাইমেস্টারে থাকে তখন তাহলে আরও একটু বৃদ্ধি পায়, তাহলে তখন হচ্ছে 55, তারপর 10 থেকে 12 গ্রাম বৃদ্ধি পাবে, তাহলে 46 গ্রাম পার ডে, এইটা হচ্ছে 68 গ্রাম পার ডে। খাদ্যর মাধ্যমে প্রোটিনের চাহিদা পূরণ। আরএডি অনুযায়ী থার্ড ট্রাইমেস্টারে 46 গ্রামের চেয়ে 22 গ্রাম বেশি প্রোটিন অর্থাৎ 68 গ্রাম প্রোটিন তালিকায় দ্বারা সরবরাহ হওয়া বাঞ্ছনীয়। এই বর্ধিত চাহিদা মেটাতে ডাল, ছোলা, ডিম, চিজ, দুধ, মাংস, শিম জাতীয় শস্য গ্রহণ করা উচিত। প্রাণীজ প্রোটিন অবশ্যই মোট প্রোটিনের অংশের 1/4 অংশ পূরণ করে। এই পরিমাণ প্রোটিন পেতে দৈনিক 600 ml দুগ্ধ প্রয়োজন। গর্ভাবস্থায় কম প্রোটিন গ্রহণের ফলাফল। এর ফলে 3টি বিশেষ ঝুঁকি থেকে যায়। এলবিডব্লিউ, স্বাভাবিকের চেয়ে কম ওজনের ভূমিষ্ঠ শিশু, সাধারণের থেকে কম ওজনের ভূমিষ্ঠ শিশু, তারপর হচ্ছে আইইউজিআর অর্থাৎ জরায়ুর মধ্যস্থ ভ্রূণের বৃদ্ধি ব্যাহতকতা, শিশু মস্তিষ্কের কোষের সংখ্যা কম থাকবে। ফ্যাটের চাহিদা অর্থাৎ গর্ভাবস্থায় সুষম আহারের অন্তর্গত স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেহে উৎপন্ন দৈনিক শক্তি 20 থেকে 35% দৃশ্য এবং অদৃশ্য থেকে আসা উচিত। এই পরিমাণ যোগানে প্রত্যেকটা দিন 30 গ্রাম দৃশ্য ফ্যাট গ্রহণ করা কিন্তু বাঞ্ছনীয়। এরপর আসি আমরা গর্ভাবস্থায় কেন স্বাস্থ্যকর ফ্যাট বা স্নেহ পদার্থ গ্রহণ করা গুরুত্বপূর্ণ। গর্ভবতী মা এবং গর্ভস্থ ভ্রূণের শারীরবৃত্তীয় শক্তির চাহিদা মেটায়। স্বাস্থ্যকর ফ্যাট এবং অত্যাবশ্যক ফ্যাট অ্যাসিডের উৎস যেমন হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ডিএইচএ এবং ডেকোসাহেক্সিনয়েড অ্যাসিড উৎস বা গর্ভস্থ শিশুর দৈনিক বৃদ্ধি, দৃষ্টিশক্তির বিকাশ, মস্তিষ্কের বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইসিএমআর নিন অনুমোদিত অনুযায়ী স্বাভাবিক অবস্থায় দৈনিক 200 মিলিগ্রাম ডিএইচএ গ্রহণ করা আবশ্যক এবং গর্ভাবস্থায় 250 মিলিগ্রাম গ্রহণ করা উচিত। প্লাসেন্টার বৃদ্ধি এবং বিকাশের জন্য ফ্যাটের প্রয়োজন হয়। ফ্যাট দ্বারা বিভিন্ন হরমোন উৎপাদন ঘটে যা সুস্থ অবস্থায় গর্ভাবস্থায় অতিক্রম করার জন্য বিশেষ প্রয়োজন। গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ফ্যাট খাদ্য তালিকায় কী কী থাকা প্রয়োজন সেগুলো আমরা জানবো, যেমন হচ্ছে ফ্লাক্স বীজ, চিয়া বীজ, আখরোট, আমন্ড, চীনাবাদাম, ভুট্টার তেল, অ্যাভোকাডো, জলপাই তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল ইত্যাদি এই ফ্যাট ব্যবহারযোগ্য, আমরা ব্যবহার করতে পারি গর্ভকালীন অবস্থায়। সম্পৃক্ত ফ্যাটসমূহ খাদ্য যেমন হচ্ছে পাঁঠার মাংস, মাখন, দুধ সমেত ইত্যাদি পরিমাণ মতো আমরা কিন্তু গ্রহণ করতে পারি। ক্যালসিয়ামের চাহিদা। আইসিএমআর এবং এনআইএন এর পুষ্টিবিজ্ঞানীদের মতে গর্ভাবস্থায় ক্যালসিয়ামের শোষণ দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। এই কারণে নিন আইসিএমআর 2020 সালে পুষ্টি বিশেষজ্ঞ কমিটি গর্ভাবস্থায় ক্যালসিয়ামের চাহিদা স্বাভাবিক অবস্থার পরিমাণকে ধার্য করেছে বা বর্ধিত পরিমাণকে ধার্য করেনি। ক্যালসিয়াম গ্রহণে অনুমোদিত মাত্রার বৃদ্ধি না ঘটলেও সঠিক মাত্রায় ক্যালসিয়াম গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবার মূল কারণ হলো ক্যালসিয়াম ভ্রূণের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাহলে গর্ভাবস্থায় সঠিক মাত্রায় ক্যালসিয়াম গ্রহণের গুরুত্ব কী, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। গর্ভাবস্থায় সঠিক মাত্রায় ক্যালসিয়াম গ্রহণের গুরুত্ব। সঠিক ক্যালসিয়াম গ্রহণ
পিতৃ অস্থির ঘনত্ব বজায় রাখে এবং মাতৃপেশির সংকোচন হ্রাস করে। মাতৃদেহ থেকে প্লাসেন্টা দ্বারা ক্যালসিয়াম পরিবহনে বৃদ্ধি পায়, যা 80% গর্ভাবস্থায় এবং 30তম সপ্তাহে মায়ের দেহ থেকে দৈনিক 300 মিলিগ্রাম করে ক্যালসিয়াম ভ্রূণে স্থানান্তরিত হয়ে থাকে। তাই মায়ের ক্ষেত্রে এর যোগানটা সঠিক থাকা প্রয়োজন। তারপর কি বলেছে, গর্ভস্থ ভ্রূণের সঠিক বৃদ্ধি সহায়ক। গর্ভস্থ ভ্রূণের অস্থি এবং দন্ত গঠনে সহায়ক। গর্ভ পরবর্তী স্তনদানের পর্যায়ে মাতৃদুগ্ধে উৎপাদনে ক্যালসিয়ামের প্রয়োজন আছে। মায়ের যদি বারবার গর্ভধারণ ঘটে তাহলে ক্যালসিয়াম গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পাইকা কি না, কোনো গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় 1 মাস ধরে পুষ্টিকর নয় এমন উপাদান গ্রহণে নিযুক্ত হন, যেমন হচ্ছে চক, মাটির ভাঁড় ইত্যাদি। এইরূপ খাদ্য গ্রহণে পিআইসি নামক ব্যাধি হিসাবে ধার্য করা হয়। পূর্বে লোহা ক্যালসিয়াম ঘাটতির সঙ্গে এই ব্যাধিকে চিহ্নিত করা হতো। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ঘাটতি না থাকা সত্ত্বেও গর্ভবতীরা পিআইসিতে আক্রান্ত হন। আয়রনের চাহিদা। আইসিএমআর এবং লিনের পুষ্টি বিশেষজ্ঞদের মতে র্যাড অনুযায়ী স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মহিলাদের দৈনিক আয়রনের চাহিদা হচ্ছে 29 মিলিগ্রাম। এরপর কিন্তু গর্ভ অবস্থায় বিজ্ঞানীরা দৈনিক আয়রনের চাহিদা 27 গ্রাম করে, যা হচ্ছে স্বাভাবিকের তুলনায় কম। এর মূল কারণ হলো গর্ভবর্তী অবস্থায় ঋতুস্রাবের কারণে গড় আয়রন অপচয় ঘটে, যা গর্ভ অবস্থায় ঘটে না। এর ফলে 2020 র্যাড অনুযায়ী গর্ভাবস্থায় আয়রনের চাহিদা অগর্ভবতী অবস্থার চেয়েই কম হয়ে থাকে। আয়রনের চাহিদার পরিমাপের ক্ষেত্রে মোট 3টি ত্রৈমাসিক সময়কালের গড় চাহিদা এখানে দেওয়া হলো। গর্ভাবস্থায় আয়রনের পরিণতি। ভ্রূণে আয়রনের সঞ্চয় হয় 270 মিলিগ্রাম। প্লাসেন্টা গঠনে আয়রনের পরিমাণ হচ্ছে 90 মিলিগ্রাম। মায়ের দেহ থেকে ন্যূনতম আয়রন অপচয়ের ক্ষয়ের জন্য আমরা আয়রনের চাহিদা 230 মিলিগ্রাম। মায়ের দেহ থেকে লোহিত রক্তকণিকার আয়রন বৃদ্ধি 450 গ্রাম। গর্ভাবস্থায় আয়রনের সর্বমোট চাহিদা হচ্ছে 1040 মিলিগ্রাম। প্রসবের পর লোহিত কণিকা ভর হ্রাস 450 মিলিগ্রাম এবং প্রসব রক্তের হ্রাস হচ্ছে 150 মিলিগ্রাম। গর্ভাবস্থায় মোট আয়রন অপচয় হচ্ছে 740 মিলিগ্রাম। এরপর আসি আমরা গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে আয়রন গ্রহণের গুরুত্ব। ভ্রূণ এবং প্লাসেন্টা গঠন। তারপরে কি আছে, মায়ের দেহে অতিরিক্ত হিমোগ্লোবিন সংরক্ষণ। ভ্রূণে অতিরিক্ত হিমোগ্লোবিনের মাত্রা 18 থেকে 22 মিলিগ্রাম, যা জন্মের প্রথমে 5 থেকে 6 মাস রক্তে আয়রনের যোগান দেয়, কারণ তার মাতৃদুগ্ধে আয়রন প্রায় নেই। মায়ের দেহে ঘাম বা মূত্রের মাধ্যমে আয়রন নিঃসরণ। প্রসবের সময় রক্তক্ষরণের মাধ্যমে দেহ থেকে লোহার অপসারণের জন্য এগুলি ঘটে থাকে। তো বন্ধু, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমরা এই সপ্তাহে আনছি।